দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আরেক ইসলামিক সংবাদ প্রতিদিন অনুষ্ঠানের পক্ষ থেকে আমি মাহমুদুর রহমান মান্না আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আর স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অতিথি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষক জনাব মোহাম্মদ এ আরাফাতকে। শুরুতেই দেখি, আমরা কেউই বিশেষজ্ঞ নই, কিন্তু সবাই বলছেন যে মানে এটা হলো সবচাইতে বড় মাত্রার ভূমিকম্প, স্থায়িত্ব সবচাইতে বেশি, এবং অনেকে ভয় পাচ্ছেন যে এরকম আরো হবে। আমরা সম্পূর্ণ অপ্রস্তুত। স্থায়িত্ব বা মাত্রার বিষয়টি তো আসলে মেপেই বলা যায়, এই রেকর্ডগুলি তো থাকে আমাদের কাছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এক্সপ্রেশনগুলি যেগুলো দেখেছি ফোনে বা বিভিন্নভাবে আমাদের নিজস্ব বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, সেখান থেকেও কিন্তু একটা মাপা যায় যে এবার ভূমিকম্পটা কেমন হয়েছে, কারণ তাদের রিয়াকশন টু ইট এটা কিন্তু বেশ অন্যান্য বারের ভূমিকম্প চেয়ে অন্যরকম ছিল। তো বিশেষজ্ঞরা যেটা বলছেন, এখানে আমি নিজে যতটুকু বুঝি আসলে ভূমিকম্পগুলি হওয়ার মূল কারণগুলি তো হয়, আমরা জানি যে কন্টিনেন্টাল প্লেটস যেগুলো আছে এই স্থলভাগ এবং জলভাগের নিচে, এই কন্টিনেন্টাল প্লেটসগুলি মুভ করে একেবারে পৃথিবীর কেন্দ্রে। আমরা যেটা জানি যে এখনো তো লাভা আছে, এটা তো একেবারে ঠান্ডা হয়ে যায়নি, তার উত্তাপে কন্টিনেন্টাল প্লেটসগুলি ইনফ্লেক্ট করে এবং তারা মুভ করে, এবং মুভটা যখন করে তখনই ভূমিকম্প গুলি হয়। এবং এটি একটি বৈজ্ঞানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে মোটামুটি প্রেডিক্টও করা যায় কোন কন্টিনেন্টাল প্লেটসগুলি কত সময় পরে যে মুভ করবে। সেদিক থেকে আমরা জানি যে কন্টিনেন্টাল প্লেটসের উপরে আমাদের এই উপমহাদেশ, বিশেষ করে বাংলাদেশ এবং ঢাকা শহর, আমরা খুবই একটা ভালনারেবল একটা জায়গাতে আছি, এবং এই ধরনের ভূমিকম্প অনেকটা নিশ্চিত করে বলা যায় যে আরো বড় আকারে হতে পারে এবং বড় ধরনের ক্ষয়ক্ষতির একটি বিষয় আমরা হয়তো মুখোমুখি হতে যাচ্ছি। তো এখন এটা তো কোনোভাবেই উপেক্ষা করার কোনো সুযোগ নেই, এটা তো প্রাকৃতিকভাবে হবেই। যেটা আমরা করতে পারি এই ধরনের বিশাল বিপর্যয় মোকাবেলা করার জন্য আগে থেকে কিছু প্রস্তুতি থাকতে পারে। এখানে আমরা দেখেছি আমাদের শহর ভিত্তিক যে জনগোষ্ঠী এবং যে আবাসন ব্যবস্থা যেভাবে গড়ে উঠেছে দীর্ঘদিন ধরে, এইখানে আসলে আমরা আরো বিপজ্জনক অবস্থায় আছি। ভূমিকম্প পরবর্তী বিপর্যয় মোকাবেলা করতে যে আরো বিপদে পড়বো আমরা। তো এই সমস্যা আবার রাতারাতি মানে একেবারে ঠিক করে ফেলা সম্ভব না, তবে যতটুকু পেরিফেরিয়াল লেভেলে যে প্রবলেমসগুলি আছে বা যতটুকু অন্যান্য ইমার্জেন্সি হ্যান্ডেল করার যে আমাদের ইকুইপমেন্টস আছে বা মানব সম্পদ আছে, সেগুলোকে আর ট্রেন আপ করে মানে সর্বোচ্চ আমার মনে হয় প্রচেষ্টা নেওয়া উচিত নিজেদেরকে তৈরি রাখার। কারণ এটা ইটস ভেরি ইমিনেন্ট, মানে আমরা এটা হবেই মোটামুটি নিশ্চিত করে বলা যায়, এবং বিশেষজ্ঞরা বিভিন্ন ধরনের ক্যালকুলেশন করে এগুলো বলেন। তো আমি মনে করি প্রিপারেশন নেওয়াটাই এখন সবচেয়ে বড় অগ্রাধিকার হওয়া উচিত। জ্বালানি তেলের দাম বাড়লো রাত 12টা থেকে। জ্বালানি তেলের দাম আসলে বাড়লো, এটাকে এভাবে ফ্রেজ করব কিনা আমরা, এখানে আমার আমি হেডিংগুলো নিয়ে আমি বলছি। আসলে যেটা হয়েছে, দেখুন জ্বালানি তেলের যে দাম, আমরা যদি ডিজেলের কথা বলি বা কেরোসিনের কথা বলি, আন্তর্জাতিক বাজার মূল্য যেটি বাংলাদেশের টাকায় যে আমরা যদি দেখি, এই মুহূর্তে এর দাম 75 টাকা করে, 75 টাকা, এবং বাংলাদেশে এর মূল্য কিন্তু 46 টাকা আমরা যেটা জানি। কাজে মাঝখানে যে গ্যাপটি, যে 29 টাকা, 27, 28, 29 টাকার মতন একটি গ্যাপ, এটি কিন্তু সরকার ভর্তুকি দেয়, ভর্তুকি দিয়ে আজ থেকে এটা হলো 51, ডিজেল কেরোসিন 51, পেট্রোল 81, 5 টাকা করে, 84, রাইট, 5 টাকা করে বাড়ছে কেরোসিন এবং ডিজেলের জন্য। আমি ডিজেল কেরোসিন ধরে যদি বলি, তো এখন এই যে 46 টাকা যেটি ছিল, তার মানে গ্যাপটি ছিল কিন্তু আমাদের 29 টাকার মতন। এখন এই গ্যাপটি, এবং আপনার ফার্নেস অয়েলে আমাদের যে গ্যাপ ছিল সেটি ছিল 19 টাকা, মানে আন্তর্জাতিক বাজার মূল্য এবং বাংলাদেশে যে দামে বিক্রি করা হতো, মাঝখানে গ্যাপটি, যেটি গভর্নমেন্ট তার ভর্তুকির টাকার অংশ দিয়ে পুরে দিতে হতো। তো এখন যেটি হয়েছে যে এবং অকটেনের ক্ষেত্রে সবচেয়ে কম, অকটেনের ক্ষেত্রে 4 টাকা 4.5 টাকা গ্যাপ ছিল, সবচেয়ে কম ভর্তুকি যেত। মূল ভর্তুকিটা যেত ডিজেল কেরোসিন তার পেছনে, এবং ফার্নেস অয়েলের পেছনেও অনেক কম, কারণ ভলিউমে অনেক কম ছিল ফার্নেস অয়েলের ইউসেজ, ব্যবহার। তো এই পুরো এনার্জি সেক্টরে গত বছর আমাদের যে ভর্তুকি ছিল সেটি ছিল 8,000 কোটি টাকা টোটাল। এই যে মাঝখানের দামটি পুড়ে দেওয়ার জন্য যে ভর্তুকি গভর্নমেন্টকে দিতে হচ্ছে 8,000 কোটি টাকা। গভর্নমেন্টের ভর্তুকি মানে কি? এই টাকা তো জনগণেরই টাকা, ট্যাক্স পেয়ার এবং মূসক থেকে যে টাকা গভর্নমেন্ট আর্ন করে আমরা জানি। এখন সমস্যা হয়ে দাঁড়িয়েছে, এই 8,000 কোটি টাকা কি ভর্তুকি গভর্নমেন্ট দিতে পারছে না? গভর্নমেন্ট দিতে পারছে, কিন্তু আন্তর্জাতিক বাজারে কিন্তু মূল্য কিছুটা বেড়েছে। তার চেয়ে বড় সমস্যা হয়ে যেটা দেখা দিয়েছে, আসলে সমস্যা বলবো না, এটা কিন্তু একটা পজিটিভ ইন্ডিকেটর, কিন্তু মূল্যের সাথে যদি আপনি সম্পৃক্ত করেন তখন সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। কেন?
আমাদের এই যে ব্যবহারটা অনেক বেড়ে গেছে। যেমন দেখেন, আপনাকে আমি বলি, গত বছর ডিজেলের ব্যবহার ছিল 2.7 মিলিয়ন টন, যেটি এস্টিমেট করা হচ্ছে নেক্সট ইয়ারে 4 মিলিয়ন টনে যে পৌঁছবে। ফার্নেস অয়েল, এটা 400,000 বা 4 লক্ষ মিলিয়ন টন যেটি ছিল গত বছর, যেটি 2 মিলিয়ন টনে যে পৌঁছবে। এখন এই যে ব্যাপক ব্যবহার বেড়ে যাচ্ছে, তার ফলশ্রুতিতে আমরা যদি আগের দামে রেখে সরকারকে ভর্তুকি দিতে হয়, সে 8,000 টাকার ভর্তুকি যে দাঁড়াবে 18,000 টাকার ভর্তুকিতে। আমাদের বাজেটে, যে জাতীয় বাজেটে যে ভর্তুকির যে অ্যালোকেশন, সেটি কিন্তু 18,000 কোটি টাকার মতনই আমরা জানি। তো পুরোটা যদি এই এনার্জি সেক্টরে চলে যায়, তাহলে আপনি সার বা অন্যান্য ক্ষেত্রে বা অন্যান্য যে নেসেসারি কমোডিটিস যেগুলো আছে, বিভিন্ন জায়গায় যে ভর্তুকিগুলো গভর্নমেন্ট দেয়, বেশি দামে কৃষকের কাছ থেকে চাল কিনে ওএমএস এর মাধ্যমে কম দামে বিক্রি করছে, এগুলো তো ভর্তুকিতে। এই ভর্তুকিগুলো কি করে গভর্নমেন্ট ম্যানেজ করবে? এবং মজার ব্যাপারটা, আপনাকে আরেকটি তথ্য দিয়ে, দামটা বাড়লো যে হারে বেড়েছে, এটা নিউজ পেপারে আছে। এই দাম বাড়ার পরেও কিন্তু যে 18,000 কোটি টাকা যে এস্টিমেট করা হচ্ছে ভর্তুকি, সেটি কিন্তু নেমে আসবে 14,000 কোটি টাকায়। এটি কিন্তু 8,000 কোটি টাকা তাও নেমে আসবে না। তার মানে ভর্তুকি দেওয়ার পরিমাণ কিন্তু 8 থেকে 14,000-এ যে বেড়ে যাচ্ছে গভর্নমেন্টে, এই দাম বাড়ানোর ফলশ্রুতিতেও। কাজে বিষয়টা কি আমি বুঝাতে পারছি কিনা, যে আন্তর্জাতিক, আপনি কি বোঝাতে চাচ্ছেন সেটা, মানে শ্রোতারা কি বুঝবেন সেটা আমি জানি না, বাট আপনার মূল স্পিরিটটা হচ্ছে যে এই ভর্তুকির কালচার থেকে কিছুটা বেরিয়ে আসার চেষ্টা হয়েছে। ঠিক তাও না, কারণ কি, ভর্তুকি তো আপনি গত বছর 8,000 কোটি টাকা দিয়েছেন। এবার এই দাম মূল্য যদি না বাড়ানো হতো, তাহলে ভর্তুকি হয়ে যেত 18,000 কোটি টাকা। আমি বলছি, বাস্তবতা নিরিখে বিচার করলে এটা সম্ভব কিনা, কারণ আমরা তো ব্যবহার বাড়িয়ে ফেলছি। এই ব্যবহার বাড়ানোটা তো ইকোনমির জন্য কন্ট্রিবিউট করছে। এই যে হারে দামটা বেড়েছে, এই দাম বাড়ার পরেও কিন্তু আপনার ভর্তুকির পরিমাণ বেড়ে যাচ্ছে। 18,000 হচ্ছে না, কিন্তু 14,000 কোটি টাকা হচ্ছে। 8,000 কোটি টাকা থেকে 14,000 কোটি টাকা। আমি বাস্তবতা নিরিখে এটা সম্ভব কিনা সেই বিষয়টিকে যাচ্ছি। ভর্তুকি কিন্তু সরিয়ে ফেললে হবে না, ভর্তুকি পরবর্তী বিষয়ে যাই। বুঝতে পেরেছি আপনার কথা। দুটো নিউজ আমি পড়ে শুনেছি আপনাকে। একটা পড়লাম, তিস্তা চুক্তির খসড়ায় কোন দেশ কত ভাগ পানি পাবে উল্লেখ থাকবে না, চুক্তির জন্য কলকাতা যেতে এবং মমতার যে কোনো শর্ত মানতে রাজি শেখ হাসিনা, বলছে কিন্তু আনন্দবাজার। আর একটা আছে আপনার, বিদ্যুৎ না দিলেও নিতে চায় ভারত। আর এমনিতেই একটা স্পেকুলেশন আছে, বিশেষ করে যারা গার্মেন্টসের ব্যবসা করেন, তারা অনেকেই ভাবছেন যে একটা ভালো কিছুর সূচনা হয়েছে, যেহেতু শুল্কমুক্ত অধিকার পাওয়া গেছে অনেকগুলো মানে প্রোডাক্টের উপরে, এবং যেগুলো বাংলাদেশ বানায় মোটামুটি ভাবে। নন ট্যারিফ ব্যারিয়ার যদি না থাকে, তাহলে এখানে একটা সম্ভাবনা দেখা দিতে পারে। বাংলাদেশ ভারত সম্পর্ক কিন্তু বেশ একটা আলোচিত বিষয় সাম্প্রতিককালে। এই তিনটা বিষয়কে সামনে রেখে এখানে আপনি বলছেন যে আনন্দ বলেছে, সেটিকে আবার কোট করেছে বাংলাদেশের একটি পত্রিকা, আমার দেশ। আমি তিস্তা চুক্তির বিষয় নিয়ে ব্যাকগ্রাউন্ডটা কিছুটা আমার জানার সুযোগ হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে আপনাকে বলি। তিস্তা, যে কোনো একটা নদীর যে পানি বন্টন যখন হয়, সেই পানি বন্টনের কতগুলি ক্রাইটেরিয়া থাকে। তার মধ্যে একটি ক্রাইটেরিয়া হচ্ছে নদীর দৈর্ঘ্য, আরেকটি হচ্ছে নদীর বেসিন বা অববাহিকা যেটি। এখন যেটা দেখা গেছে, যে তিস্তা নদীর যে দৈর্ঘ্য, তার 65% ভারতে পড়েছে, 35% পড়েছে বাংলাদেশে। আর আপনি যদি অববাহিকাতে যান, কারণ হচ্ছে কি, অববাহিকাকে কেন নির্ধারক হিসেবে ধরা হয়, কারণ যে হিমালয় যে উৎপত্তি স্থলে নদীর, সেই হিমালয়ের যে বরফ গলা পানি ছাড়াও বৃষ্টি বা অন্যান্য পানি, অববাহিকা যে বেসিনটা, ঠিক আমাদের বাথরুমে আমরা যে বেসিন দেখি, আমি সাধারণ দর্শকদের সুবিধার জন্য বলি, এরকম একটি ঢালের মতন জিনিসটি। তো সেই পানিগুলি এসে জমে নদীতে পড়ে, তারপরে ইভেন্চুয়ালি সেটা আমরা জানি যে সাগরে যে মিশে যায়। তো এই পানিটারও একটা কন্ট্রিবিউশন এই নদীতে আছে বলে বেসিনটাকেও নির্ধারক হিসেবে ধরা হয়। তো এই বেসিনের বা অববাহিকার 80% ভারতে পড়েছে, 20% বাংলাদেশে পড়েছে। এখন এই দৈর্ঘ্য এবং বেসিনকে যদি আপনি নির্ধারক হিসেবে ধরেন, তাহলে আপনি যে ক্যালকুলেশনটা করবেন, তাতে বাংলাদেশ কত পার্সেন্ট পানি পেতে পারে টোটাল পানির, এটি কিন্তু একটা হিসাব করলে আপনি 30-35% বেশি পাওয়া মুশকিল হয়ে যায়, আমার হিসেবে যেটা পড়ে। এখন আপনি বলবেন যে আন্তর্জাতিক নদীর পানি বন্টনে কি কোনো আইন নেই, আমরা কি ভারতকে অব্লিগেট করতে পারি না? সত্যি কথা হচ্ছে কোনো আইন নেই, যেটা আছে সেগুলো হচ্ছে কিছু কনভেনশন। আন্তর্জাতিকভাবে সেই কনভেনশনগুলোকে আইনে রূপান্তর করার জন্য কতগুলি দেশের সিগনেচার লাগে, সেইগুলো এখনো হয়ে ওঠেনি। এই জন্য এগুলো আইনে এখনো হয়নি, রূপান্তরিত হয়নি। কাজে এখন
আমাদের একমাত্র অপশন হচ্ছে, মানে আপনার কোনো আইডিয়া আছে যে আমাজন মিসিসিপির মতো এত বড় নদীর পানির শেয়ার কি রকম করে হলো? হ্যাঁ আমি বলছি আপনাকে, এবং সেখানে তো একটা ল বা কনভেনশন এটা ওয়ার্ক করেছে। ল না, কনভেনশন, এবং এগুলো কিন্তু সবগুলি কিন্তু আপনার বায়োল্যাটারাল অথবা মাল্টিল্যাটারাল কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়েই হয়েছে, এবং সেটি একমাত্র এবং যেটি বাংলাদেশও কিন্তু তাই করার প্রচেষ্টা নিয়েছে এবং করছে। আমি সেই বিষয়টিতে আসছি। কোনো দেশকে অব্লিগেট করার কোনো সুযোগ ওই অর্থে নাই, কারণ আইন তো নাই। আর আমরা বাংলাদেশ এবং ইন্ডিয়া দুটি দেশে আবার সিগনেচার। একটা জিনিস আছে না, যেমন ধরেন আমি পেপারে যেগুলো পড়েছি এবং একজন বিশেষজ্ঞের কথা শুনেছি যে এক নম্বর কথা হচ্ছে নদীর স্বাস্থ্য ঠিক রাখতে হবে। না না, অ্যাবসলিউটলি, ওটা তো আছেই। এগুলো হচ্ছে কি, ওই যে কনভেনশন যেগুলো আছে, সেই কনভেনশনে যে নির্ধারকগুলোর কথা বলা হচ্ছে, সেগুলোকে কিন্তু ক্রাইটেরিয়া হিসেবে নিয়ে, নির্ধারক হিসেবে নিয়ে বায়োল্যাটারাল যে কূটনৈতিক তৎপরতা হবে দ্বিপাক্ষিক, সেগুলোকে নিয়েই কিন্তু আলোচনাগুলি হবে। কিছু একটা যদি আপনি নির্ধারক হিসেবে না নেন, আপনি ক্যালকুলেট করবেন কি করে? এক্স এর একটা মান তো থাকতে হবে। তো সেগুলো নিয়েই যখন এই আলোচনাগুলি হচ্ছিল, এখানে আমি যেটা শুনেছি, মাননীয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, ওনার সাথে একটি সেমিনারে আমার আলাপ হচ্ছিল। উনি বলেছেন যে আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন যে যে কোনো বিষয়কে নির্ধারক হিসেবে নেওয়া হোক না কেন, মানুষকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। উনি যেটি বলেছেন সেটি হচ্ছে যে আমাদের এখানে অববাহিকার 20% থাকতে পারে বাংলাদেশের অংশে, এবং আমাদের অংশে দৈর্ঘ্যের 35% থাকতে পারে, কিন্তু কতগুলি মানুষ এই নদীর উপরে এবং নদীর অববাহিকার উপর জীবন জীবিকা নির্ভর করে, সেই বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পানির ভাগাভাগিটা আমাদের করতে হবে। এবং মজার ব্যাপার হচ্ছে দিল্লি কেন্দ্র, ইন্ডিয়ার যে কেন্দ্র সরকার এই বিষয়টিকে নির্ধারক হিসেবে গ্রহণ করেছে আমাদের যে দর কষাকষি একটি পর্যায়ে। এবং তখন দেখা যায় যে ওদের অংশে যতগুলি মানুষ এই নদীর উপরে ডিপেন্ডেন্ট, নির্ভরশীল, আমাদের অংশে সমান সংখ্যক মানুষ নির্ভরশীল। কাজে এই ছোট বিরতিতে যেতে হবে, কিন্তু আমাকে আপনি মানে কনক্লুড করে। আচ্ছা, এখন যার কারণে আমরা কিন্তু মোটামুটি 48-52 অলমোস্ট অর্ধেক পানির ভাগাভাগিতে চলে গেছে। এবং সেই জিনিসটি কিন্তু গত 1 বছর 8 মাস ধরে অনেক সমীক্ষা হয়েছে, অনেক টেকনিক্যাল সার্ভে, অনেক এক্সপার্টদের এনগেজ করা হয়েছে, জয়েন্ট রিভার কমিশন অনেক এক্সপার্ট এগুলো নিয়ে কাজ করেছে, এবং তারা হোমওয়ার্ক, যে গ্রাউন্ডওয়ার্ক যেগুলো হয়েছে সেগুলো হয়তো আমরা দেখিনি, কিন্তু তারা প্রচন্ড গতিতে কাজ করেছেন এবং একটি পর্যায়ে নিচ্ছেন বিষয়টি। এবং এই ড্রাফট এগ্রিমেন্ট, ড্রাফটিও তৈরি হয়ে গেছে, শুধুমাত্র আমরা সিগনেচারটা করতে পারিনি। সেই সিগনেচারটা করতে না পাওয়ার কারণটা আমরা জানি, মমতা ব্যানার্জি লোকাল পলিটিক্স। এখন দিল্লি কিন্তু এই বিষয়টি নিয়ে প্রচন্ড রকমের বিব্রত। সেটি আমাদের জন্য একটি সুখের বিষয় যে দিল্লি কেন্দ্র কিন্তু চাপ, মানে প্রচন্ড এই প্রেশারটা ফিল করছে, এবং তারা আমাদেরকে কথা দিয়ে গেছে 3-4 মাসের মধ্যে অতি দ্রুত শেষ অংশের কাজটুকু যেটি সিগনেচার সেটি হয়ে যাবে। তো আমি এই জন্য এটা নিয়ে হতাশ নই, আমি একটু দুঃখ পেয়েছি। আমি এর আগেও বলেছি, আমি খুব উত্তেজনা নিয়ে অপেক্ষা করছিলাম এই তিস্তার পানি বন্টন চুক্তিটা হয়ে যাবে, কিন্তু হলো না বলে সেই 99% কাজ যেটা আমরা সবকিছু করে ফেলেছি 1 বছর 8 মাস ধরে, যত হোমওয়ার্ক হয়েছে সবকিছু ভেস্তে চলে যায়নি। আমাদের সিগনেচারটি করতে হবে, এটি ক্যান্সেল হয়ে যায়নি, এটি পোস্টপন হয়েছে। আমরা 3 থেকে 4 মাসের মধ্যে, আমি খুবই আশাবাদী যে ইভেন্চুয়ালি সেই সিগনেচারটি হয়ে যাবে। মমতা ব্যানার্জি তার লোকাল পলিটিক্স এর কারণে উনি এই ধরনের একটা স্টান্ট করেছেন, বাট সেটি ইভেন্চুয়ালি টিকবে না। জি, ফাতের সঙ্গে মানে আপনার একটা সাইড বলেছেন, আপনি আর একটা বিষয় কিন্তু বলেনি, সেটা শুল্কমুক্ত প্রবেশাধিকার যত তাড়াতাড়ি সম্ভব কথা বলতে হবে, কারণ আমাদের একটা নিয়মিত আয়োজন আছে উদ্ধৃতির, ওইটাও আবার আমাদের করতে হবে। আমি খুব সংক্ষেপে বলে দিই, এইটি কিন্তু একটা বড় অর্জন হয়েছে আমাদের জন্য। আমরা জানি যে 480টি সেন্সিটিভ লিস্টে প্রোডাক্ট আছে যেগুলোর শুল্ক, মানে আমরা অ্যাক্সেস পাই না ভারতের মার্কেটে। এর মধ্যে আমরা 61টি আইটেমে পেয়েছি 46 আইটেমস। কিন্তু এই 46 আইটেমসগুলি কি, যে টেক্সটাইল প্রোডাক্টগুলি, তার মার্কেট ইন্ডিয়া কত বড়, $50 বিলিয়ন মার্কেট, যেটি প্রত্যেক বছর 20% রেটে গ্রো করছে। আমরা কিন্তু এই প্রোডাক্টগুলি শুল্কমুক্ত সুবিধা আমেরিকাতেও পাইনি, আমরা পেয়েছি অস্ট্রেলিয়াতে এবং কানাডাতে, ছোট্ট মার্কেট। আর বড় মার্কেট যেটি পেয়েছি সেটি ইউরোপে, 30 crore মার্কেট। ইন্ডিয়া কিন্তু 120 crore মার্কেট। এবং আপনি হয়তো জানেন মান্না ভাই যে এই শুল্কমুক্ত সুবিধা আমাদেরকে দেওয়ার জন্য ইন্ডিয়ার ভিতরে এই ইন্ডাস্ট্রির যারা মেম্বার তারা প্রচন্ডভাবে অপোজ করেছে, তারা মোটেও চায়নি। কিন্তু আমরা কিন্তু আমাদের ঠিকই কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে এই জিনিসটা নিয়ে এসেছি। এবং এটি যে বাংলাদেশে আগামী 3-4 বছরে 10 লক্ষ নতুন চাকরি, জব ক্রিয়েট করবে, এবং তার বেশিরভাগ হবে মহিলারা। এবং শুধু তাই নয়, আমরা গত বছর 2009-10-এ আমাদের যে এক্সপোর্ট ছিল ইন্ডিয়াতে, সেটি 2010-11-তে বেড়ে 68% বেড়েছে। 68%, মানে আমাদের $304 মিলিয়ন থেকে $512 মিলিয়ন আমরা বেড়েছি। শুধুমাত্র এই শুল্কমুক্ত সুবিধা পাওয়ার জন্য আমরা $3-4 বিলিয়ন আগামী 4-5 বছরের মধ্যে আমাদের এক্সপোর্ট চলে যাবে ইন্ডিয়াতে। মানে এটি যে কি বিশাল একটা ইকোনমিক কন্ট্রিবিউশন হবে আমাদের জন্য, আমরা কিন্তু এটা বুঝে উঠতে পারছি না। তিস্তার যে পানি চুক্তির যে ব্যাপারটি হলো না, তিস্তার পানি চুক্তির একটা ইম্পর্টেন্স ছিল, কিন্তু এটা নিয়ে এত হতাশ হওয়ার কারণ নেই, বরং অন্যান্য যে সেক্টরে আমরা অ্যাচিভ করলাম,
আমি তো মনে করি খুবই অল্প সময় আমরা অনেক কিছু অ্যাচিভ করেছি গিভেন আওয়ার হিস্ট্রি এবং এত কমপ্লেক্সিটি, এত ইমোশনস এই দুটি দেশের বিভিন্ন সেগমেন্টের মধ্যে, এই দুটি দেশের সম্পর্ক উন্নয়ন নিয়ে, তার মধ্য থেকে এই জায়গাগুলি তৈরি করা। কারণ ইন্ডিয়ার ভিতরে কিন্তু একটা বড় অপোজিশন আছে। আপনি বলেছেন মমতা তার নিজস্ব লোকাল পলিটিক্সের জন্য তার 25 তারিখে তার ইলেকশন আছে, সেই ইলেকশনের জন্য সে একটা অবস্থান নিয়েছে, সে কিন্তু বিগার পিকচারে ইন্ডিয়ান ন্যাশনাল ইন্টারেস্ট দেখেনি। এবং মমতাকে উস্কাচ্ছে কারা? ইন্ডিয়ান নিউজ পেপারগুলি দেখেন, বিজেপি এবং মৌলবাদী দলগুলি। ইভেন সিপিআইএমও কিন্তু মমতাকে দূষেছে এই বিষয়ের জন্য, কেন উনি এই কাজটি করলেন। কাজে আপনাকে দেখতে হবে উভয় দেশের কিছুটা মৌলবাদী অথবা মৌলবাদী লিনিং এবং মৌলবাদী যারা, তারাই কিন্তু এই সম্পর্ক উন্নয়নের বিপক্ষে এসে দাঁড়াচ্ছে। কিন্তু এই সম্পর্ক উন্নয়ন কিন্তু ঘটতে হবে ওই ইন্ডিয়ার কংগ্রেসের জন্য নয়, বাংলাদেশ আওয়ামী লীগের জন্য নয়, এই দু দেশের সাধারণ মানুষের অর্থনৈতিক উন্নয়ন এবং জীবনমানের উন্নয়নের জন্য। দর্শক মন্ডলী, এখন আমরা দেখবো আমাদের নিয়মিত আয়োজন উদ্ধৃতি। আজকের উদ্ধৃতিটি নেওয়া হয়েছে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান জনাব গোলাম রহমানের বক্তব্য থেকে। বিশ্বব্যাংক কানাডিয়ান পুলিশকে অনুসন্ধান করার জন্য অনুরোধ করেছে এবং তখনই আমরা এটা জানতে পেরেছি। সেই প্রেক্ষাপটে এখন আমরা এই বিষয়টা অনুসন্ধান করে দেখার সিদ্ধান্ত নিয়েছি। ওনার সম্বন্ধেও তো বললাম যে ওনার ইমেজ সংকট আছে এবং এটা সত্য কি মিথ্যা তা প্রমাণ হবে একমাত্র অনুসন্ধান এবং তদন্ত শেষে। ধারণা করা যায় যোগাযোগ মন্ত্রণালয় এবং এর আওতাধীন বিভাগ ও সংস্থায় দুর্নীতি ব্যাপক। জি, এই বিষয় নিয়ে এটা আমাদের একটা নিয়মিত আয়োজন থাকে, একটা উদ্ধৃতি আমার ইয়ারাইজ ঠিক করেন। এটা বলতে চাইলে বলবেন, নাহলে অন্য বলতে চাইলে তাও বলতে পারেন। না, এটি যেটি বলেছেন আসলে ইমেজ ব্যাপারটা আসলে তৈরি হয় পারসেপশনের উপরে। তো এখন আমরা ওই অর্থে যদি আমি যদি ইফ আই এম ট্রুথফুল টু মাইসেলফ, আমাকে স্বীকার করতে হবে যে এক ধরনের ইমেজ সংকট আমাদের যোগাযোগ মন্ত্রী সাহেবের আছে। এখন কোন সময় উনি বেশি হেসেছেন, কোন স্বল্প মেয়াদী কিছু ব্যবস্থাপনা সংকট তৈরি করেছেন, যার ফলশ্রুতিতে মানুষ তার সঠিক সার্ভিসটি পায়নি বিভিন্ন কারণে। এর মধ্যে অনেক ব্যর্থতা জায়গা আছে যেগুলো হয়তো পূর্ণাঙ্গ চিত্রে ব্যাখ্যা করার সুযোগ হয়নি, যেগুলো আসলে সীমাবদ্ধতাগুলি কি ছিল ওনার মন্ত্রণালয় সেগুলো দেখার সুযোগ হয়নি। সবকিছু নিয়ে এক ধরনের পারসেপশন এটি আছে, নেতিবাচক, এটি অস্বীকার করার উপায় নেই। তবে একটি কাজকে আমি অ্যাপ্রিসিয়েট করি, কিছুদিন আগে আপনিও জানেন যে টিআইবি কে উনি বলেছেন যে ইনভেস্টিগেট করার জন্য ওনার মন্ত্রণালয়ের যে বিশেষ একেবারে উপরিভাগের যে কাঠামো আছে ওখানে উনি চ্যালেঞ্জ করেছেন যে ওখানে কোনো দুর্নীতি নেই, এবং বটম লোয়ার লেভেলে যদি কোনো দুর্নীতি থাকে উনি বলেছেন এটা যদি ধরা যায় উনি খুশি হবেন এবং ব্যবস্থা নেবেন। আমি মনে করি এই ধরনের এই বিষয়গুলি গণতন্ত্রের জন্য একদিক দিয়ে পজিটিভ এবং আমি অ্যাপ্রিসিয়েট করি এবং স্বাগত জানাই। এবং আমি মনে করি যে কোনো বিষয়, যে কোনো মন্ত্রণালয় নিয়ে কোনো দুর্নীতি অভিযোগ যদি ওঠে, আমার মনে হয় খুবই সাহসিকতার সাথে যে কোনো মন্ত্রী বা যিনি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তার এই বিষয়গুলো নিয়ে তদন্তের জন্য আহ্বান জানানো উচিত এবং তদন্ত সাপেক্ষে না, নট নেসেসারিলি টিআইবি কে, গভর্নমেন্টের দুদক হতে পারে, হুয়েভার। যেহেতু টিআইবি এই পার্টিকুলার বিষয়ে অভিযোগটা উঠিয়েছিল, এই জন্য উনি টিআইবি কেই আহ্বান জানিয়েছেন। অনেকেই উঠিয়েছে, কিন্তু টিআইবি সম্পর্কে এরকম একটা মতামত হয়েছে যে টিআইবি কে যদি বলা যায় তাহলে টিআইবি আরো মন্ত্রণালয় সম্পর্কে কথা বলতে পারে, তখন তাদেরকেও ইনভেস্টিগেট করতে দিতে হবে। টিআইবি কে কেন তারা সেই কথা বলে অন্যান্যরাও বলতে পারে যে আমরাও একই কাজ করছি। এইটা গভর্নমেন্টের এরকম কোন একটা ইনভেস্টিগেশন করা উচিত যেটা গ্রহণযোগ্য হতে পারে, প্রশ্ন সাপেক্ষ যেন না হয়, এরকম করে বলা হচ্ছে। কিন্তু গ্রহণযোগ্যতার বিষয়টি কিন্তু আবার এই যে পারসেপশনের উপর ডিপেন্ড করবে। গভর্নমেন্টের যে কোনো ইউনিট এটি করলেই কিন্তু গ্রহণযোগ্য হবে না এন্ড অফ দ্য ডে, আপনি যতই সুষ্ঠু প্রক্রিয়ার মধ্যে করেন। এবং কেন গ্রহণযোগ্য হবে না? কারণ আমাদের পারসেপশনটা ওরকম, কারণ আমাদের ইতিহাস কিন্তু অন্যরকম। আমরা কিন্তু দেখেছি সুষ্ঠু প্রক্রিয়ার মধ্যে সরকারের ভিতরে এই ধরনের তদন্তগুলি বিভিন্নভাবে প্রভাব বিস্তারের প্রচেষ্টা ছিল, যার কারণে আমরা এটা মেনে নিতে পারি না সুষ্ঠু হয়েছে বলে। যার কারণে এটি যদি হয় অসুবিধা কি? একটি নজির স্থাপন হোক, টিআইবির মতো একটি প্রাইভেট অর্গানাইজেশন যারা দুর্নীতি নিয়ে কাজ করেন, ঠিক আছে, একটি বিষয় একটি নজির স্থাপিত হোক, অসুবিধা কি? করতেই পারে তারা। থ্যাংক ইউ। দর্শক, অনুষ্ঠান এখানেই শেষ করছি। কাল আবারও দেখা হবে ঠিক এই সময় এখানে।